আর এবার তৃণমূলের বিএলএ কে মারধরের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। একেবারে পার্টি অফিসে ঢুকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান। ঋত্বিক, কারা মারধর করলো তৃণমূলের বিএলএ কে, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, যেটা হচ্ছে যে এটা ভগবানপুর বিধানসভায় ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, এবং সেটা যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এখানে যখন বিএলএ 2রা তারা পার্টি অফিসে বসে তাদের কাগজপত্র দেখছিল, তখনই আচমকা বিজেপির যে সমস্ত কর্মকর্তা রয়েছে সেখানে তারা সেই স্থানীয়ভাবে সেই পার্টি অফিসে যায় এবং এই দুজন বিএলও এবং তার সহযোগীকে প্রচণ্ড ব্যাপক হারে মারধর করে এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর মহকুমা হাসপাতাল ভগবানপুর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরবর্তীকালে একজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে কিন্তু তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং সম্পূর্ণ এই ঘটনার পেছনে কিন্তু তৃণমূল অভিযোগ তুলেছে যে স্থানীয় বিজেপি নেতৃত্বের তত্ত্বাবধানে কিন্তু এইসব গণ্ডগোল হয়েছে এবং তাদের বিএলএ 2কে মারধর করা হয়েছে এবং যার ফলে কিন্তু এসআইআর এর কাজকর্মে তার প্রভাব পড়বে। এটা নিয়ে একদিকে তারা যেমন হচ্ছে প্রশাসনের নজর আকর্ষণ করেছে, তেমনইভাবে কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে। অপরদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করা হয়েছে যে এখানে তৃণমূলের পক্ষ থেকে বিএলএ 2 যারা রয়েছেন তারা কিন্তু নিজস্ব প্রভাব খাটাচ্ছিলেন এবং সকাল থেকে স্থানীয় মানুষদের মধ্যে যে ফর্ম বিলি করা হয়েছে বা তার পূরণের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছিলেন, যার ফলে কিন্তু জনরোষের শিকার হয় এবং তারাও কিন্তু এটা নিয়ে যেমন প্রশাসনের দ্বারস্থ হবেন তেমনইভাবে কিন্তু নির্বাচনের কমিশনের দ্বারস্থ হতে চলেছে। ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি দেখছেন এটি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ছবি, যেখানে পার্টি অফিসের মধ্যে ঢুকে তৃণমূলের বিএলএ কে এবং তার সহকারীকে মারধর করা হয়েছে। বিজেপি মারধর করেছে এই অভিযোগ করছে তৃণমূল। এই অভিযোগ করে তৃণমূল কি বলছে সেটা যেমন শোনাবো, এর পাশাপাশি পাল্টা বিজেপি কি জবাব দিল শুনুন। যে বিএলওরা কাজ করছে তার সঙ্গে আমাদের বিএলএ যারা আছে, আমাদের দলের বিএলএ যাদের মধ্যে বিএলএ 2 বলছে, তারা যেমন বিএলওদের সঙ্গে যাচ্ছে প্রত্যেকটা এলাকায়, যাতে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সহায়তা করা এবং সঙ্গে ফর্ম পূরণে আমাদের দলের কর্মীরা সহায়তা করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ঠিক তেমনি ভাবে আজ গত কয়েকদিন ধরে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলিবার বুথে আমাদের দলের কর্মীরা যখন এই বিএলএ 2 যারা বিএলওর সঙ্গে কাজ করছিল তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, ছেড়ে দেখানো, ভয় দেখানো হচ্ছে। আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় পঞ্চায়েতের স্বামী আর একজন পঞ্চায়েত সমিতির স্বামী, এদের নেতৃত্বে বিজেপির নেতা, এদের নেতৃত্বে কিছু হারমাত মিলে আমাদের দুজন কর্মীর উপর আক্রমণ করে। এটা আমরা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা যা আমরা নিশ্চয়ই করি। যার বিরুদ্ধে অভিযোগ করছেন, যাদের বিরুদ্ধে, তারা কোনো পলিটিক্যাল পার্টির লোক কিনা। আমি শুনেছি ওরা নাকি সাধারণ নাগরিক ওখানকার, তিনি সরাসরি শাসক দলের সাধারণ নাগরিকরা একটা অভিযোগ করেছে এবং সে বিষয়ে কিছু বাদানুবাদ হয়েছে, বাকিটা আমার ঠিক নজরে নেই। তো আশা করবো এগুলো না করে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওরা কাজ করুক এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ হোক। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় দুষ্কৃতী তাণ্ডব। পাথর প্রতিমা দুর্গা গোবিন্দপুরে বেশ কয়েকটি দোকান, বাড়ি ও গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। ঘটনার পুরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন, কিন্তু তার আগে ছবি দেখুন। অনুপ্রবেশকারীদের কারো হাতে ভারতের ভোটার কার্ড, কারো হাতে আধার কার্ড, কেউ দীর্ঘদিন রেশন তুলেছেন, কেউ 2-3 বার এখানে ভোটও দিয়েছেন। আর এবার সামনে এলো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার কথা। উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তের সামনে এলো চমকে দেওয়ার মতো তথ্য। সময় যত গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে। ভারতে চলছে এসআইআর, বাংলাদেশ পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশি নাগরিক হলেও এদের মধ্যে কারো আধার কার্ড আছে, কারো ভোটার কার্ড, কেউ আবার নিজেই স্বীকার করছেন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এই যেমন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা রোকেয়া বিবি। লকডাউনের সময় ভারতে এসেছিলেন, সল্টলেক সেক্টর 5-এ থাকতেন, কাগজ পূরণের কাজ করতেন। কত বছর ছিলেন সল্টলেকে? লকডাউনের আগে আসি। হ্যাঁ, লকডাউনের আগে এলাম। কোথায় যাবেন এখন? বাংলাদেশ। লক্ষ্মীর ভাণ্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর। ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার করে দেয়। লক্ষ্মীর ভাণ্ডার করে দিল। আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ, ছিল। ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। দুবার। কত টাকা পেতেন লক্ষ্মীর ভাণ্ডারে?
500। এসআইআর শুরু হওয়ার পর রোকেয়া বিবির মতো অনেকেই এখন ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সীমান্তে শুধু কালো মাথার ভিড়, সবাই চাইছেন ভারত ছাড়তে। এসআইআর ঘুম উড়িয়ে দিয়েছে। সোম মঙ্গলের পর বুধেও একই ছবি উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আসছে এবং 175 জন করে ন্যূনতম তাদেরকে বাংলাদেশের নথি দেখে তাদেরকে ওপারে পাঠানো হচ্ছে এবং তারা প্রত্যেকের পুরো সংসার পেতেছিলেন বেশ কয়েক বছর ধরে এই দেশে এবং কেউ এই রাজ্যের বিভিন্ন জেলা, কেউ কলকাতা বা আশপাশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করছিলেন এবং তারা তাদের সমস্ত সামগ্রী নিয়ে তারা চলে এসছেন এবং তারা ফিরে যাবেন বাংলাদেশে। তাদের সঙ্গে সম্বল বলতে বাংলাদেশের নথি রয়েছে এবং সেই নথি দেখিয়ে তারা বিএসএফের জওয়ানদের দেখাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের কাছে তারা এই সমস্ত নথি জমা দেওয়ার পর তারা এদেশে ফিরে যাবেন। চলে যাচ্ছে, এই নাচতে হচ্ছে, থাকতে পারবো না। স্বরূপনগর সীমান্তে আরও এক অনুপ্রবেশকারী পরিবারকে খুঁজে পেয়েছে এবিপি আনন্দ। তারা আবার এখানে ভোটও দিয়েছে। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা আনোয়ারা বিবির পরিবার। তিনি স্বীকার করলেন ভারতে ভোট দিয়েছেন। আপনার ভোটার কার্ড আছে? না বাবা, ভোটার কার্ড নেই। এই বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল, দেওয়ার পরে সেই ফর্ম ফিল করে দিলি সরকারে ঘরতে দিয়েছিল, বুঝছো? তাই বল। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়ি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাব। ছেলে মুখ না খুললেও মার কথা থেকে স্পষ্ট 2 থেকে 3 বার ছেলেও ভোট দিয়েছেন। ভোট হ্যাঁ দিয়েছে, ও 2-3 বার ভোট দিয়েছে এখানে। এরা সীমান্ত পেরিয়ে এপারে এলেন কি করে? এখানে ঘাঁটি গেড়ে এতদিন থাকলেন কি করে? সেই দায় কার, তা নিয়ে চাপানোতর চলছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা এক পরিবারেরও। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর শুরু হওয়ার পরই বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের এই সীমান্তে কয়েকদিন ধরে শুধুই বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা এক পরিবারেরও। কোন কোথায় যান? এখন রেফিউজি মুসনি ক্যাম্পে চলে যাব। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5 থেকে 6 বছর আগে ঢুকেছিলেন ভারতে। থাকতেন হায়দ্রাবাদে, করতেন দিনমজুরি। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে খুঁজতে সপরিবারে হাজির হয়েছেন স্বরূপনগরে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে ভালো লাগে না, এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যান? এখন রেফিউজি মুসনি ক্যাম্পে চলে যাব। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোন কোথায় যাচ্ছেন? हम कोताय से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आए थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। জন্ম থেকে চোখে আলো নেই বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহেদি হাসান আহমেদের। আলোর খোঁজে অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে। থাকতেন হুগলির ডানকুনিতে। এদেশে 20 বছর কেটে গেছে, আর দেশে ফেরেননি পেশায় গায়ক মেহেদি। 20 বছর আগে তো চলে এসেছিলাম। যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছিলাম, আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয় এটা তার কোনো অন্যায় নয়, কারণ যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছি, কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়ে তো গিয়েছিলাম, কিন্তু আইনত এটা অপরাধ, এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন, আমি তো বলবো এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশেই যখন চায় যে আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক। নদী পেরিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশের স্বপ্না বিবি। কাজ করতেন পরিচারিকার। কত বছর ছিলেন এখানে? এই 9 বছর। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। হ্যাঁ, নদী পাড়িয়ে। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5000 করে, 5000 টাকা করে নিয়েছিল। তারপর এখানে কোথায় থাকতেন? সল্টলেক সেক্টর 5। কি কাজ করতেন? ওই বাসা বাড়ি কাজ করতাম। বিএসএফ সূত্রে খবর, চেকপোস্টে যারা হাজির হয়েছেন তাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে। তারপর যাচাই করা হচ্ছে ভারতে তাদের নামে কোনো অপরাধের রেকর্ড আছে কি না। নিশ্চিত হওয়ার পর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.